পড়ছিলাম রক্তকরবী, কলমে সাবিহাতুল সাবহা, পর্ব সংখ্যা ২৬। স্টোর রুমে করবী খুঁজে কোনো প্রয়োজনে কিছুই পেল না। সে ঘোমটা টেনে আশেপাশে তাকিয়ে স্টোর রুম থেকে বের হতেই ফারহান শিকদারের সামনে পড়ল। করবী ফারহান শিকদারকে দেখেই ভয়ে সালাম দিয়ে কেটে পড়তে নিলেই ফারহান শিকদার পেছন থেকে ডেকে বলল, মা করবী। করবী চমকে উঠল। বহুদিন কতদিন এমন করে কেউ ওকে ডাকে না। করবী নিজেকে সামলে পেছন ফিরতেই ফারহান শিকদার বলে উঠল, কেমন আছো মা? করবী ঘোমটা টানতে টানতে অর্ধেক মুখ ঢেকে মিনমিন সুরে বলে উঠল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? এই তো আছি ভালো। ফারহান শিকদার আরও কিছু বলতে গিয়েও করবীর মুখের দিকে ভালো করে তাকাতেই চোখ মুখ শক্ত হয়ে উঠল। এতক্ষণ শীতল মায়া মায়া কথার মাঝে এমন কঠিন মুখ দেখে বেশ ভয় পেয়ে গেল করবী। এই লোকের আবার কি হলো? এইবারের কোনো পুরুষ স্বাভাবিক নয়। এখনই ভালো তো এখনই খারাপ। তোমার ঠোঁটে আঘাত কিভাবে লাগলো? কে মেরেছে? জ্যাস তোমার গায়ে হাত তোলে? করবী ইতস্তত হয়ে মাথা দুলিয়ে না বলার আগেই ফারহান শিকদার ওকে বলে উঠল, ঠিক আছে তুমি যাও। করবী যেন হাঁপ ছেড়ে বাঁচল। সে সোজা চলে আসলো নিজের রুমে। এসেও নূরকে সব কিছু জানালো। নূর বলে উঠল, সব কিছু এরা হয়তো গোপন কোনো জায়গায় রেখেছে। তোমাকে বলেছি আগে জ্যাসকে নিজের ফাঁদে ফেলতে। আমি রাতে শিকদার বাড়িতে আসবো। করবী ফোন রেখে দীর্ঘশ্বাস ফেলল। সে খুবই বিরক্ত এই জীবনের প্রতি। এর চেয়েও বেশি বিরক্ত আশেপাশের সবার প্রতি। বাইজিদ শিকদারের সুস্থতার বিষয় কথা বলতে হবে মেহরাব শিকদারের সাথে। মেহরাবকে রাজি করাতে পারলেই ও বাইজিদ শিকদারের চিকিৎসা করবে, তাও মেহরাবকে দিয়ে। মেহরাব একজন ডক্টর। সে অবশ্যই নিজের বাবার চিকিৎসা করতে নিষেধ করবে না। এর আগে সে জ্যাসের শেষ দেখার জন্য বসে থাকবে। পিস্তলটার দিকে তাকিয়ে বাঁকা হেসে একটা লাল টুকটুকে গাউন বের করে নিল। লাল গাউন, হাত ভর্তি চুড়ি, পায়ে নুপুর, কানে ঝুমকো আর হালকা লিপস্টিক দিয়ে নিজেকে সুন্দর করে সাজিয়ে ওড়না মাথায় দিয়ে বেলকনিতে দাঁড়িয়ে এক দৃষ্টিতে বাড়ির গেটের দিকে তাকিয়ে রইল। কিছু সময়ের মধ্যেই গেট দিয়ে জ্যাসকে নিয়ে একটা গাড়ি প্রবেশ করলো। গাড়িটা দেখেই করবী চিনতে পারলো এটা জ্যাসের গাড়ি। করবী ভ্রু কুচকে তাকাতেই দেখলো ড্রাইভিং সিট থেকে হামজা নেমে জ্যাসকে ধরে নামাচ্ছে। ওকে দেখে মনে হচ্ছে বেশ আহত হয়েছে। রিয়া দৌড়ে এসে জ্যাসকে ধরতে চাইলে হামজা কিছু বলল, যা করবী উপর থেকে শুনতে পেল না। কিন্তু রিয়া দূরে সরে গেল। এক এক করে বাড়ির সবাই বের হয়ে আসলো। শুধু উপর থেকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল করবী। শাইলা সিদ্দিকী চিন্তিত হয়ে জ্যাসের পিছু পিছু আসলেন। জ্যাসের ছোট মা টুম্পাও আসলো। ফারজানা মেহরাবকে ডাকতে গেল। জ্যাসকে নিয়ে হামজা রুমে প্রবেশ করতে চাইলে জ্যাস ওকে থামিয়ে দিল। ওর রুমে অন্য কেউ প্রবেশ করবে তা ওর পছন্দ না। হামজা খুব ভালো করেই তা জানে। করবী বেলকনি থেকে ধীর পায়ে রুমে ফিরে দেখল জ্যাসের হাতে পায়ে অসংখ্য আঘাতে রক্ত ঝরছে। মাথায় আঘাত, শরীরে বিভিন্ন জায়গায় আঘাত। করবী মনে মনে মন ক্ষুণ্ণ হলেও মুখে দুঃখী দুঃখী ভাব এনে বলে উঠল, ওনার এইসব কিভাবে হলো ভাইয়া? হামজা মনে মনে রাগে ফেটে পড়ল উপরে, স্বাভাবিক থেকে বলল, সবই আপনার দোয়ায়। করবীর রাগে দৃষ্টিতে তাকাতেই হামজা দীর্ঘশ্বাস ফেলে বলল, না মানে ভাইয়ের জন্য অপেক্ষা করছিলেন তো, তাই আপনার দোয়ায় বেঁচে ফিরেছে। শাইলা সিদ্দিকী বলে উঠল, ওকে এখন হসপিটাল নেওয়া উচিত। হামজা পেছন ফিরে শাইলা সিদ্দিকীর দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে বলল, তেমন কিছু হয়নি। এমন ক্ষত বউয়ের ছোঁয়া পেলে ভালো হয়ে যাবে আন্টি। হামজা আর কিছু বলার আগে জ্যাসকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দরজা শব্দ করে লাগিয়ে দিল। দরজার পেছনে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল মেহরাব। ওর কানে বারবার বাজছে, বউয়ের ছোঁয়া পেলে এমনিতেই সুস্থ হয়ে যাবে আন্টি। তাহলে কি ওরা এতটা কাছাকাছি চলে এসেছে? করবী তোকে ঘৃণা করতো তাহলে? মেহরাব হাত মুঠো করে বিড়বিড় করে বলে উঠল, এমন দিন তোর জন্য আসবে জ্যাস, শুধু অপেক্ষা কর। তোর বাচ্চার মা হলেও আমি ওকে তোর থেকে ছিনিয়ে নিব। সেই ছোট থেকে ভালোবাসলাম আমি, চোখে চোখে রাখলাম আমি, আর তুই এসে ছিনিয়ে নিবি তা কখনো হবে না। জ্যাস দরজা বন্ধ করে নিজের রুমে যাওয়ার সময় হোঁচট খেয়ে পড়তে গিয়ে আবার নিজেকে সামলে নিল। করবী হাত বাড়িয়ে জ্যাসকে ছুঁতে নিলেই সে সরে গেল। করবী বিরক্ত মুখে নিচের দিকে তাকিয়ে হেসে বলল, আমি কিভাবে হেল্প করতে পারি? জ্যাস কিছু না বলে করবীর কাঁধ টেনে ধরে বলল, এভাবে যত্ন করে ধরে নিয়ে যেতে হয় বউ। বউ, এই দুই শব্দে করবীর বুক কেঁপে উঠল। তবুও নিজেকে সামলে করবী মনে মনে বলে উঠল, এ আমার বাবা মায়ের খুনি। আমার বেঁচে থেকেও মৃত হয়ে যাওয়ার কারণ সে। তার এইসব মিষ্টি মিষ্টি কথায় আমার কিছু যায় আসবে না। করবী বাঁকা হেসে জ্যাসকে সামলাতে চাইল, কিন্তু এই লোক তো পুরো ভর ওর উপরে ছেড়ে দিয়েছে।
করবি কোনো রকম জ্যাসকে বিছানায় ফেলে জোরে জোরে শ্বাস নিতে শুরু করলো। আপনি মানুষ নাকি হাতি? জ্যাস ঠোঁট কামড়ে হেসে করবির দিকে তাকিয়ে বলল, বুকটা ভীষণ জ্বলছে, একটু পানি দিবে বউ? করবি ভ্রু কুচকে তাকায়। এই লোক কি আমার ফাঁদেই আমাকে ফেলতে চাচ্ছে? বারবার বউ কেন বলছে আজব? বারবার বউ কেন বলছে আজব? বারবার বউ বলবেন না, বিরক্ত লাগে। জাস্ট রসিকতার সুরে বলে উঠল, তাহলে কি শালি বলবো? উফ, একটা শালি ছিল, কি তেজ মাইরি। করবি গ্লাসে পানি নিয়ে পেছন তাকালো। ও ঘামছে। নিজের বোনের কথা এমন নরপশুর মুখে শুনেই ও ঘামছে। কি করেছে কে জানে ওর ছোট বোনের সাথে এই জানোয়ারটা। করবি রেগে পানি ভর্তি গ্লাসটা ছুঁড়ে মারে জ্যাসের কপাল বরাবর। একটুর জন্য জ্যাসের কপালে পড়েনি সে সরে যাওয়ায়। করবি জ্যাসকে এমন আহত দেখে মনে শান্তি পায়। দরজা বন্ধ, সে এই মুহূর্তেই পিচাসটার মাথার খুলি উড়িয়ে দেবে পিস্তলটা দিয়ে। করবি ডয়ার থেকে পিস্তলটা বের করে এসে জ্যাসের কপাল বরাবর চেপে ধরে। জ্যাস ভয় পাওয়ার অভিনয় করে বলল, ভয় পাচ্ছি বউ? বিধবা হতে চাও? করবি আরও রেগে গেল। তোর মতো খুনির সাথে থাকার চেয়ে বিধবা হয়ে থাকা অনেক ভালো। জ্যাস ভয়ার্ত দৃষ্টিতে করবীর দিকে তাকিয়ে বলে উঠল, বউ প্লিজ, ভয় হচ্ছে। এত সুন্দর করে আর সাজবে কার জন্য বলো? তোমার রূপ সৌন্দর্য আর কে দেখবে? রাগে করবি জ্যাসের গালে একটা ঘুষি মেরে চিৎকার করে বলে উঠল, সত্যিটা বলে দে। আমি ক্লান্ত হয়েও হিংস্র হয়ে উঠছি দিন দিন। তোদের একটাকেও শান্তির মৃত্যু দিব না। প্রথম যখন বিয়ে হলো মনে হলো আমি স্বামী হিসেবে একজন মানুষ পেয়েছি, যার কথা বলতে গেলে আমার আনন্দে চোখ ভিজে ওঠে, যার কথা ভাবলে অন্তরে শান্তি লাগে, যে আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়েছে। কিন্তু সব মিথ্যে। এই ছোট মেয়েটা তখন বুঝতেই পারেনি ভালো মানুষের আড়ালে এক জঘন্য মানুষ লুকিয়ে আছে। সে আমায় বাঁচায়নি, আমাকে শেষ করে দিয়েছে। আমি তাকে স্বামী হিসেবে ঘৃণা করি। সে আমার পরিবারের খুনি। ট্রিগার চাপতেই সে থমকে গেল। পিস্তল খালি। জ্যাস অট্টহাসিতে ফেটে পড়ল। করবি আহত দৃষ্টিতে তাকালো জ্যাসের দিকে। তাহলে তাহলে এতক্ষণ সবকিছু ভয় পাওয়া জ্যাসের অভিনয় ছিল? সে প্রথম থেকেই জানতো পিস্তলে গুলি নেই। করবি থ হয়ে গেল। জাস্ট বাঁকা হেসে এক হাতে করবিকে টেনে নিজের পাশে বসিয়ে বলে উঠল, শিয়াল হতে গিয়ে নিজেই মুরগি হয়ে গেলে বউ? সমস্যা নেই, মুরগির কাজ হলো ডিম দেওয়া। তুমি বরং আমাকে বাচ্চা দিও। তোমার কাজ আজ থেকে এতটুকুই। বাঘের সাথে অন্তত কুকুর হতে চাইতে, তুমি তো মুরগি হয়ে গেলে। করবি প্রাণ শূন্য কণ্ঠে বলে উঠল, আপনি কিভাবে বুঝলেন? করবির এমন হেরে যাওয়া কণ্ঠ শুনতে যাস বাঁকা হেসে ওকে টেনে আরো নিজের সাথে মিশিয়ে বলে উঠল, যখন তুমি আমার দিকে তাকিয়ে হাসলে, জানি না সেই হাসিতে কি ছিল, কিন্তু তোমার স্বামী দেওয়ানা হয়ে গেছে। করবি ধাক্কা দিয়ে জ্যাসকে দূরে সরিয়ে দিতে চাইলে জ্যাস পকেট থেকে একটা পিস্তল বের করে এবার ওর কপালে চেপে ধরে বলে উঠল, চুপচাপ বসে থাক। একটু নড়াচড়া করলেই তোর ভণ্ড বাবা আর প্রতারক মায়ের কাছে পাঠিয়ে দেব। করবীর চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। আমার মা আপনাদের সাথে কি করেছে? জ্যাস করবীকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে কালো শার্ট খুলতে খুলতে বলে উঠল, চুপচাপ যেই কাজের জন্য বাঁচিয়ে রেখেছি সেই কাজ কর। বেশি ঘ্যান ঘ্যান করে মাথা ধরাবি না। করবী তবুও বলে উঠল, আপনি আগে থেকে বুঝে থাকলে আপনার শরীরে এত আঘাত কিসের? জ্যাস দাঁত দিয়ে ঠোঁট কামড়ে পেছন ঘুরে বলে উঠল, আজ আমি ডাকাতের আস্তানায় ঢুকেছিলাম। প্রথম গাড়ি থেকে নামতেই বুঝতে পারলাম ভেতরে কোনো উৎসব চলছে। আমার পেছনে হামজা আর কিছু লোক ছিল। সেখানে আমরাও সেই নাচে অংশগ্রহণ করলাম। নাচতে নাচতে ভেতরে প্রবেশ করতেই সবাই ভাবলো আমরাও কোনো একটা ডাকাতের দল, হয়তো আমন্ত্রিত, তাই ওরাও আমাদের সাথে নাচতে শুরু করলো। শত হলেও তোমার হ্যান্ডসাম হাজবেন্ডকে দেখলে ছেলে বুড়ো মেয়ে সব ক্রাশ খেতে বাধ্য। তাই সবার থেকে আলাদা হওয়ায় ডাকাত সর্দারের মেয়ের নজর আমার উপর এসে পড়ে। করবীর এই প্ল্যানটাও নষ্ট হলো। জাস্ট তো অস্ত্র পাচারে যাওয়ার কথা, আর সেখানেই তো নূর হামজার জন্য ফাঁদ পেতে রেখেছিল। জাস্ট ওয়াশরুমে চলে যেতে নিলেই করবী আবার বলে উঠল, উৎসব কিসের ছিল? আর আপনাকে মারলো কি? জাস্ট পেছন ফিরে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, ডাকাত সর্দারের মেয়ের জন্য পাত্র দেখার অনুষ্ঠান ছিল। তারপর করবীর এত আগ্রহ দেখে জাস ভাবলো করবী জ্বলছে। সত্য হলেও স্বামী বলে কথা। জাস বাঁকা হেসে বলে উঠল, পাত্র হিসেবে জাস শিকদারকে পছন্দ হয়েছে। আগামী 2রা জানুয়ারি বিয়ের ডেট ফিক্সড হয়েছে। করবী নাক মুখ কুচকে বলে উঠল, ছি, মানুষের পছন্দ এত খারাপ হয় কিভাবে? জাস হাঁ হয়ে তাকিয়ে রইল। মানে এইমাত্র ওর বউ ওকে অপমান করে গেল। ওর গায়ের রং ফর্সা বলে জ্যাসের শ্যামলা রংকে অপমান করলো। এটা তো মানা যায় না। জ্যাস শিকদার মোটেও এটা মেনে নেবে না। জ্যাস করবীর পেছন যেতে চেয়েও কিছু একটা ভেবে বাঁকা হেসে থেমে গেল।
হামজা অস্ত্রোপচারকারীদের এলাকায় এসেছে নিজের দলবল নিয়ে। ওকে পাঠিয়েছিল জ্যাস। হামজাকে দলবল নিয়ে আসতে দেখে দূর থেকে একটা মেয়ে হাসে। সে ছেলেদের পোশাক পরে আছে, চুলগুলো কাঁধ পর্যন্ত, গায়ে শার্ট প্যান্ট। শ্যামলা রঙের মেয়েটা নূর। ঠোঁটের কোণে তার এক চিলতে হাসি। সে অপেক্ষায় ছিল হামজা আর জ্যাস দুজনেরই, অথচ এসেছে শুধু হামজা। নূরের জন্য সেটাই ছিল সবচেয়ে বড় লাভ। ধীরে করে সে একটি ক্যাপ আর মাস্ক পরে নেয়। হাতে থাকা অস্ত্রটিতে শান দিতে শুরু করে। ঘষা শব্দে যেন তার অপেক্ষা উত্তেজনা ধারালো হয়ে উঠছে। খোঁজ খবর নিয়ে হামজা পৌঁছে যায় এলাকার সবচেয়ে নামকরা অস্ত্রোপচারকারীর বাড়িতে। ভেতরে ঢুকতেই তার চোখে পড়ে একজন চুপচাপ বসে আছে, হাতে অস্ত্র। ভয়ে কাঁপতে কাঁপতে পাচারকারী লোকটি মেয়েটিকে নিজের মেয়ে বলে পরিচয় দেয়। দুই বাঘের সামনে সে যেন নিজের জীবন হাতে নিয়ে বিড়ালের মতো কথা বলছে। হামজা তার এক লোককে কিছু নির্দেশ দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসে মেয়েটির দিকে। নূর আরও শক্ত করে অস্ত্রটিতে শান দেয়। ঠিক তখনই পেছন থেকে হামজার গম্ভীর কণ্ঠ, হাই, আমি হামজা চৌধুরী। মেয়েটি পেছন না ফিরে বাঁকা হেসে বলে, হ্যালো, আমি এলিনা। পাচারকারীর কথা মতো হামজা এলিনার কাছে পৃথিবীর শক্তি আর দামের দিক থেকে তৃতীয় স্থানে থাকা একটি অস্ত্র চায়। কিন্তু এলিনা, অর্থাৎ নূর, একবারও তার দিকে তাকায় না। ঠান্ডা গলায় বলে ওঠে, এই তলোয়ার শুধু সেই মানুষই পাবে যে সত্যিকারে ভালোবাসায় জয়ী হবে। আপনাদের মতো গুন্ডা খুনিদের জন্য এই তলোয়ার নয়। রাগে হামজার হাত চলে যায় পিস্তলের দিকে, কিন্তু নিজেকে সামলে নিয়ে হালকা হেসে বলে, সত্যিকারের ভালোবাসা সবার মাঝেই আছে, আমার মধ্যেও আছে। নূরের ঠোঁটের কোণে রহস্যময় হাসি। তাহলে প্রমাণ দিন। হামজা ভ্রু কুঁচকে বলে, কি প্রমাণ? এই প্রশ্নের অপেক্ষাই ছিল নূর। কাউকে না দেখে ভালোবাসতে হবে, এমন ভালোবাসা যেখানে দুই দেহ এক প্রাণ হবে, যার জন্য নিজের জীবন দিতে দ্বিতীয়বার ভাববেন না। তখন এই তলোয়ার নিজে থেকেই আপনার হবে। এই তলোয়ারের নাম অসম্পূর্ণ ভালোবাসা। হামজা থমকে যায়। অসম্পূর্ণ ভালোবাসা কেন? সে প্রশ্ন করে। নূরের কণ্ঠ এবার শক্ত। তলোয়ার পেলে নিজেই বুঝে যাবেন। বিরক্ত চোখে চারপাশে তাকায় হামজা। না দেখে সে কাকে ভালোবাসবে? কি আজব শর্ত! অথচ জ্যাস শিকদার স্পষ্ট করে বলে দিয়েছে যেভাবেই হোক এই তলোয়ার তার চাই। ঠিক তখনই হামজার চোখ আটকে যায় সামনে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটার দিকে, যাকে সে এখনো দেখেনি, শুধু কণ্ঠ শুনেছে, পেছনটা দেখেছে। মনের ভেতর হঠাৎ আশার আলো জ্বলে ওঠে। এ তো আমার বাঁ হাতের কাজ, মনে মনে বলে ওঠে হামজা। কিন্তু সে জানতো না, কখনো কখনো এক টুকরো মিথ্যে, ছলনা আর ধোঁকা থেকেও সহজ কিছু জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধের শুরু হয়। আর সেই যুদ্ধের নামই হয়তো ভালোবাসা। কেঁদো না করবী। এতক্ষণ বউ, এখন হঠাৎ নাম। করবীর বুক কেঁপে উঠল। করবীর চোখ থেকে জল পড়ছে, বারবার হাত দিয়ে মুছছে। জানো কেন কাঁদতে মানা করছি? করবী তাকালো না। জাস্ট এক পা এগিয়ে এসে বলল, কারণ কাঁদলে তোমাকে দুর্বল লাগে, আর আমি তোমাকে দুর্বল দেখতে চাই না। করবী ভ্রু কুঁচকে গেল। কি বলছেন? জাস্ট বিছানায় বসে দূরত্ব রাখলো, নিজের ক্ষতগুলো টি শার্ট দিয়ে ঢেকে ফেললো। তুমি ভাবছো আমি তোমার পরিবারের খুনি, তাই তো? করবীর রাগে বলে উঠল, আপনি তার থেকেও খারাপ। আমি আপনার মতো মানুষদের ঘৃণা করি, ভয় পাই। যা শেষে ফেললো। এই দেখো, এখনো ভয় পাও না। চোখে চোখ রেখে কথা বলছো। ভয় পেলে মানুষ চুপ করে যায় করবী। তুমি চুপ করছো না। করবী দাঁতে দাঁত চেপে রইল। তোমার সবচেয়ে বড় সমস্যা জানো কি? সে ধীরে বলল, তুমি আমাকে ঘৃণা করো। করবী চেঁচিয়ে উঠল, আপনি নিজেকে খুব চালাক ভাবছেন। জাস্ট কাজ ঝাঁকালো। চালাক না হলে তুমি আজ বেঁচে থাকতে। একটু থেমে নরম গলায় বলল, তুমি জানো সবাই আমাকে ভয় পায়, কিন্তু তুমি চোখে চোখ রেখে কথা বলতে পারো, পালিয়ে বাঁচতে পারো। জাস্ট ফিসফিস করে বলল, সেদিন বুঝেছি তুমি আমাকে মারতেও পারো, আর আমি চাইলে তোমাকে ভালোবাসতেও পারি, একটা সুন্দর সংসার করতে পারি, সব কিছু ভুলে। ভালোবাসা? করবী তাচ্ছিল্যের হাসি হাসল। আপনার মুখে এই শব্দ মানায়, পশুরাও ভালোবাসা বোঝে। আমি যদি শুধু পশু হতাম, আজ তোমার চোখের জল উপভোগ করতাম। একটু থেমে বলে উঠল, কিন্তু আমি চাই তুমি আমাকে দেখো, ঘৃণা করে হলেও। করবী রেগে বলে ফেলল, আপনি আমাকে পাগল বানাতে চাচ্ছেন? জাস্ট ঠোঁটের কোণে দুষ্ট হাসি এনে বলল, না করবী। ধীরে ঘুরে তাকিয়ে বলল, আমি চাই তুমি বুঝতে পারো তোমার জীবনের সবচেয়ে বিপজ্জনক মানুষটা তোমার স্বামী। করবী কথা হারালো। কি উদ্ভট মানুষ তারা! শরীর নয়, মন ভাঙলেই জয়ী। তাই বলেই তো ঘরে ঘরে এই মন ভাঙার যুদ্ধে নেমে নিজেকেই হারিয়ে ফেলছে মানুষ। জ্যাস একদম কাছে এসে দাঁড়ালো। করবীর বাহু চেপে নিজের সাথে জড়িয়ে বলে উঠল, করবী, আমি চাই না তুমি আমাকে ভালোবাসো,
করবি অবাক হলো। এ কি আজ গাঁজা খেয়ে এসেছে? মায়ের সাথে সাথে মাথার তারও কি ছিঁড়ে গেল নাকি? একে কোন পাগল ভালোবাসবে? এই জীবন থাকতে তো করবি কখনো ভালোবাসবে না। চোখে চোখ রেখে বলল, আমি চাই তুমি আমাকে বুঝো, আর যেদিন বুঝবে সেদিন তুমি নিজেই ঠিক করতে পারবে প্রতিশোধ নেবে নাকি আমাকে বাঁচাবে। করবীর নিঃশ্বাস আটকে গেল। কি ছিল এই একটা কথায়? অথচ করবী কখনো এমন খুনিকে বাঁচাবে না, যার জন্য সে সবকিছু হারিয়েছে, যা সে ইচ্ছে করে এমন করছে। এই যুদ্ধ বন্দুকে না করে এখন হৃদয়ে করতে চাচ্ছে। বারবার নারীরা মমতাময়ী, অল্পতেই দুর্বল হয়ে পড়ে। জ্যাস বুঝি এটাই করবীর উপর করার চেষ্টা করছে। করবী চোখ মুখ শক্ত করেই দাঁড়িয়ে রইল। হামজা বাড়িটা ছাড়ার সময়ও বারবার পেছনে তাকাচ্ছিল। সে বুঝতে পারছে না কেন, কিন্তু ওই মেয়েটার কণ্ঠ, কথার ভঙ্গি আর নিঃশব্দ আত্মবিশ্বাস তার মাথার ভেতরে অদ্ভুতভাবে গেঁথে গেছে। মুখে না দেখেই কিভাবে একটা মানুষকে ভালোবাসা যায়? ও, জ্যাসকে জিজ্ঞেস করি, তাহলেই সমাধান পেয়ে যাব। হামজা নিজের মনেই হেসে ওঠে। ভালোবাসা তার কাছে ছিল ক্ষমতা, দখল আর প্রয়োজনের নাম। কিন্তু আজ প্রথমবার ভালোবাসার শব্দটা তার সামনে শর্ত হয়ে দাঁড়িয়েছে। গাড়িতে বসে সে জ্যাস শিকদারকে ফোন করে। তলোয়ারটা আছে, কিন্তু শর্তও আছে, হামজা সংক্ষেপে বলে। ওপাশে জ্যাস একটু চুপ করে থাকে, তারপর ঠান্ডা হাসি দিল। শর্ত ভাঙার জন্যই তোকে পাঠিয়েছি। হামজা জানালো, এই শর্ত ভাঙা অন্য সব কিছুর মতো সহজ, হয়তো আরো বেশি সহজ। অন্যদিকে নূর জানালার পাশে দাঁড়িয়েছিল। হামজা গাড়ির চোখের আড়াল হতেই সে ধীরে করে মাস্ক খুলে ফেলল। তার চোখে কোনো ভয় নেই, শুধু পুরনো ক্ষতের মতো জমে থাকা আগুন। জ্যাস শিকদারের নাম সে ভুলে যায়নি। এই অস্ত্র পাচার, এই তলোয়ার, সবই তার জীবনের সঙ্গে জড়িয়ে আছে এক অসম্পূর্ণ অধ্যায়ের মতো। ভালোবাসা দিয়ে মানুষকে ধ্বংস করাই সবচেয়ে নিখুঁত প্রতিশোধ। করবীর মায়ের লাইব্রেরি থেকে পাওয়া সবচেয়ে সুন্দর লেখাটি ছিল এটা নূরের কাছে। করবী আগেই সেই ছোট্ট লাইব্রেরিতে প্রবেশ করেছিল নূর। আর এই সিক্রেটটাও সে পুরো বাড়ি কোনো ক্লো পায় কিনা খোঁজার জন্য তল্লাশি করতে করতে পেয়েছিল। আর আজ সে সেই কথাকেই অস্ত্র বানিয়েছে। করবী নিচে আসলো বাইজিৎ শিকদারের কক্ষে যাওয়ার জন্য। এর মধ্যে দেখতে পেল ড্রয়িং রুমের সোফায় বসে মেহরাব বই পড়ছে। করবী মেহরাবকে দেখে এগিয়ে আসলো বাইজিৎ শিকদারকে নিয়ে কথা বলতে। মেহরাব বেশ অবাক হলো। করবী নিজ থেকে ওর সাথে কথা বলতে এসেছে। করবী ঘুমটা টেনে মেহরাবের সামনে দাঁড়িয়ে বলে উঠল, ভাইয়া, আমি কি আপনার সাথে কিছু কথা বলতে পারি? মেহরাব বইয়ের পাতা থেকে চোখ তুলে করবীর দিকে তাকিয়ে বলল, এর আগে করবী, এক কাপ কফি কি হতে পারে? করবী আশেপাশে সার্ভেন্টকে খুঁজে বলল, এখনই বলছি। মেহরাব মাথা উঁচু করে করবীর দিকে তাকালো। কালো শার্টে মেহরাবকে বেশ সুদর্শন পুরুষ লাগছে। বলা যায় শিকদার বংশের সব থেকে সুদর্শন আর চমৎকার লোক হিসেবে করবীর চোখে মেহরাবকেই মনে হলো। মেহরাব কোনো ঝামেলায় জড়ায় না, খুনাখুনি মারামারি এসবে তো নেই, নিজের মতো কাজ নিয়ে বিজি থাকে। আপনার হাতে খেতে চেয়েছি করবী, সার্ভেন্টের হাতে তো প্রতিদিনই খাই। করবী মনে মনে ভীষণ বিরক্ত হলো। এতক্ষণ ভালো লাগলেও এই মুহূর্তে ওকে খুবই বিরক্ত লাগলো। তবুও করবী হালকা হেসে বলল, আচ্ছা, নিয়ে আসছি। করবী চলে যেতেই মেহরাব এক দৃষ্টিতে তাকিয়ে রইল। করবী চলে যাওয়া পায়ের নিচের ধুলোগুলোকেও মেহরাবের হিংসে হচ্ছে। কি স্নিগ্ধ সুন্দর, দেখলেই মনে হয় এ জন্ম বুঝি এভাবেই তাকিয়ে কেটে যাবে। এত ভালোবাসার পরেও কেন তাদের পাওয়া যায় না? মেহরাব কখনো খারাপ দৃষ্টিতে করবীকে দেখেনি, সর্বদা চোখে চোখে রেখেছে, ভালোবাসার নজরে রেখেছে। সেই ছোট্ট করবী যখন মায়ের সাথে রাস্তা দিয়ে যাওয়ার সময় খিলখিল হেসেছিল, তখন প্রথম দেখায় মেহরাব ধ্বংস হয়ে গিয়েছিল। অথচ জ্যাস হুট করে এসে পেয়ে গেল। মেহরাব এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিচেনের রুমের দিকে। এর মধ্যে মেহরাব উপলব্ধি করল করবীর মাঝে করবীর মায়ের প্রতিচ্ছবি ভেসে ওঠে। আর এই প্রথম মেহরাব চোখ বন্ধ করে বিড়বিড় করে বলে উঠল, ফুপিমণি, যেই রূপে তোমার জীবন ধ্বংস হলো, সেই রূপে আমি করবীর জীবন শেষ হতে দেব না। আমি ওকে সব সময় আগলে রাখবো, দূর থেকে হলেও। মেহরাব কপালে হাত ঠেকিয়ে চিন্তিত হয়ে পড়ল। এই সব কিছুর পেছনে কে? বাইজিৎ শিকদার নাকি অন্য কেউ?